আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। এখন বাজে ভোর 4:30টারও বেশি, 4:50, আর আমার ঘুম ভেঙে গেছে 3:30টার পরে। আমার জানো কি খাইতে ইচ্ছা করতেছে এখন উঠে, এত ক্ষুধা লাগছে হঠাৎ করেই। আমার শুটকির ভর্তা দিয়ে ভাত খাইতে ইচ্ছা করতেছে, লিটারেলি চাপা শুটকির ভর্তা দিয়ে, লাল লাল ভর্তা যেটা পাটায় বেটে। কিন্তু এখন আমার কাছে পাটা নাই। সো আমি চিন্তা করছি আমি ভর্তা তো বানাবো, কিন্তু মানে জোগাড় করে কোনো রকম। চাপা শুটকি নিছি, এই যে বাংলাদেশ থেকে আনছিলাম। শুকনো মরিচ ভেজে নিব ফার্স্টে। ও পেঁয়াজ কাটতে হবে, পেঁয়াজ। শুকনো মরিচ অলমোস্ট ভাজা শেষ। আগুনে পুরাইতে হয়, কিন্তু এখানে আগুন নাই। এটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করতে হবে, অথবা হচ্ছে তেল ছাড়া একটু টালতে হবে ভালো করে ধুয়ে, যেটা মনে হচ্ছে। আজকে শেষ, আজকে সারাদিন আমার মনে হয় এই হাত শেষ। দিব যেন সত্যি একটু ভাজা ভাজা হয়। আর ভাত একটু গরম, অনেক মজা হয়েছে। কিন্তু পাটায় বেটে ভর্তার যেই স্বাদ, ওইটা তো কোনোভাবেই পাওয়া যাবে না। শাওন কিন্তু বাসায় নাই, আমি বাসায় একা। ওর হচ্ছে গত 4-5 দিন ধরে একটা ওয়্যার হাউসে শিফট পাচ্ছে, তো প্রত্যেকটা শিফটে হচ্ছে রাতের বেলা পড়তেছে। সো এখন কি করার, যেহেতু যেটা এখন তো যেটাই পাচ্ছে সেটাই করতে হবে, কিছু করার নাই। তো রাতের বেলা দেখা যায় ও গত 4-5 দিন ধরে টানা রাতের বেলা শিফট থাকে ওর। বেচারা সকালবেলা এসে একেবারে মানে অবস্থা খারাপ হয়ে যায়। ওর হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ারও ডেডলাইন চলে আসছে, তো ওইটার জন্য ও কাজ করতে পারতেছে না ঠিকঠাক। ও সকালবেলা এসে যদি দেখে ভর্তা, তাহলে ওর অনেক খুশি হবে আমার মনে হয়। যদিও ও হচ্ছে শুটকির ভর্তা একদম এত বেশি পছন্দ করে না, কিন্তু তাও করে ওর। মানে আমার শাশুড়ি হচ্ছে এইভাবে শুটকির ভর্তা বানায়। আমি প্রথম যখন ওদের বাড়িতে গেছিলাম, তো তখন হচ্ছে আম্মা আমাকে এরকমভাবে শুটকি ভর্তা বানায় খাওয়াইছিল, ওইটাও ভালো লাগছিল আমার কাছে। কিন্তু তারপরও মানে আমরা ছোটবেলা থেকে পাটায় বেটে ভর্তা খেয়ে অভ্যাস, তো এই জন্য ওইটাই আমাদের কাছে বেশি ভালো লাগে। যা বলতেছিলাম, মাত্র আসছে সকাল 7:30টার সময়, এসে আবার প্রজেক্টের কাজে বসে গেছে। কারণ অনেক ইচ্ছা ছিল বিদেশে এসে পড়াশোনা করার, অনেক ভালো লাগতেছে না বিদেশে এসে পড়াশোনা করতে। আমারও অনেক ইচ্ছা বিদেশে পড়াশোনা করার, বুঝছেন। কিন্তু আপনাকে দেখে আমি শিক্ষা নিচ্ছি। আমি বলবো যে যারা আমাদের মতো বিদেশ এসে পড়াশোনা করতে ইচ্ছুক, তারা দ্রুত বিদেশ চলে আসো, এসে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে। আর আজকে আমি আমার বিগত 1 মাসের এক্সপিরিয়েন্স এবং শাওনের প্রথম 1 মাসের এক্সপিরিয়েন্স শেয়ার করব। কিন্তু এই মুহূর্তে না, এই মুহূর্তে আমি ঘুমাবো, কারণ আমার অনেক ঘুম পাচ্ছে এখন এই সকালবেলা। ওয়েলকাম ব্যাক। আমি মাত্র একটু আগে ঘুম থেকে উঠলাম, এবং ঘুমাইতেও পারি নাই ঠিকঠাক মতো, কারণ আজকে ওয়াইফাইয়ের লোক আসার কথা ছিল বাসায় ওয়াইফাই লাগানোর জন্য, কিন্তু কেন জানি ওরা আসে নাই। আমার এক্সপিরিয়েন্স যেহেতু আমি শেয়ার করব, সেহেতু অবশ্যই আমাকে আমার হাজব্যান্ডের এক্সপিরিয়েন্সও শেয়ার করতে হবে, কারণ ও আমার থেকে 2 মাস আগে আসছে। আর আমার এক্সপিরিয়েন্স ডিপেন্ড করে ওর উপরে, যেহেতু ও আগে আসছে আর আমি পরে আসছি। সো আমি এখানে এসেই গাইড করবে এমন একজনকে পাইছি। সো আমি বলি যে শাওনের এক্সপিরিয়েন্স কেমন ছিল প্রথমে আসার পরেই। শাওন আসছে এই বছরের মানে 2025 সালের সেপ্টেম্বরের 5 তারিখে, মানে 5 তারিখে ওর ফ্লাইটের টিকিট ছিল। ও ডেনমার্ক এসে পৌঁছাইছে হচ্ছে 6 তারিখ। তো আসার পরে প্রথম দিন ওর এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল, মানে অসম্ভব খারাপ। প্রথমতই তো ওর হচ্ছে কোনো পরিচিত মানুষ তেমন ছিল না যে ওকে রিসিভ করবে, বা মানে এখানে এসেই যে হচ্ছে একটা পরিচিত মানুষ ওকে হচ্ছে রিসিভ করবে, এরকম কেউ ওর ছিল না। ও প্রথমে আসছে হচ্ছে কোপেনহেগেন নামছে, ওখান থেকে ওর হুসে আসবে। লাকিলি ওরা 5-6 জন একসাথে দেখা হয়েছিল বাংলাদেশ এয়ারপোর্টে থাকতেই, যারা কিনা একই ইউনিভার্সিটিতে আসবে। সো এই জন্য ওদের একটুখানি মানে সুবিধা হয়েছিল একসাথে সব কিছু করার, বোর্ডিং থেকে শুরু করে এভরিথিং। তো প্রথমেই আসার পরে ল্যান্ড করার পরেই মেনলি জার্নিটা শুরু। সো আমি ওটাই বলি, কোপেনহেগেন নামার পরেই ওরা হচ্ছে কোপেনহেগেন থেকে ওরহুসে আসবে। সো ওরা হচ্ছে একটা বাসে করে আসতো। বাসে যে আসবে ওরা নিছিল, ওদের ব্যাগেজের জন্য এক্সট্রা করে পেমেন্ট করতে হয়। তো সবার জন্য এক্সট্রা পেমেন্ট করছে, কিন্তু
সাথে যেই কেবিন ব্যাগ থাকে যেটা কিনা প্লেনে হচ্ছে কেবিন ব্যাগ হিসেবে নিয়ে নেয়, আর বাকি দুইটা তো বুকিংয়ে চলে যায়। এই বাসের মধ্যে কেবিন ব্যাগ হচ্ছে ওরা চেক ইনেই ধরছিল। তো এটা হচ্ছে এরা 5-6 জন কেউই জানতো না, এবং 5-6 জন একই বাসেই হচ্ছে আসবে এরকম। সো কেউই জানতো না, টিকিট ওভাবেই কাটছে। একটা ব্যাগ হচ্ছে সাথে নিয়ে বাসে উঠবে আর বাকিগুলা হচ্ছে ডিকিতে দিয়ে দিবে এরকম আর কি। তো পরে হচ্ছে যখন ওরা বাসে ব্যাগ নিয়ে উঠছে, বাসের যে লোক সে বলতেছে যে তোমরা যাইতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে তোমাদের সাথে যে এক্সট্রা ব্যাগ আছে, এই ব্যাগ হচ্ছে তোমাদেরকে যদি নিয়ে যেতে হয় তাহলে এক্সট্রা আরও টাকা দিয়ে এই ব্যাগের জন্য পেমেন্ট করতে হবে। তা নাইলে হচ্ছে তোমরা যাইতে পারবা না, আর নাইলে ব্যাগ এখানে রেখে যাইতে হবে যদি যাইতে চাও। তো এখন একটা নতুন দেশে এসে, এবং খুবই হার্শলি মানে অনেক কড়া করে কথা বলছে, মানে একদম একটুও পোলাইটনেস নাই কথার মধ্যে। সো ওরা 5-6 জন একদম ঘাবড়াই গেছে। যাই হোক, পরে ওরা হ্যান্ডেল করছে। ইভেন ওই লোক এটাও বলছে যে তোমাদেরকে আমি নেক্সট স্টপেজ পর্যন্ত টাইম দিচ্ছি, তোমরা চিন্তা করো কি করবা। যদি নেক্সট স্টপেজ আসার আগে তোমরা হচ্ছে যে পেমেন্ট না করো, তাহলে আমি তোমাদের ব্যাগ জাস্ট একদম ফালাই দিব, মানে আই উইল থ্রো ইউর ব্যাগ। হ্যাঁ, ও হ্যাঁ, 4টা নিউ টিকিট কিনতে হবে। সো বুঝো, এক একটা টিকিট এক্সট্রা করে 6,000। হ্যাঁ, হুম। সো ওই যে শাওন যেটা বললো যে হচ্ছে ওদেরকে বলছে যে পার পার্সন এক্সট্রা করে একটা টিকিট কাটতে হবে যেটার কিনা প্রাইস ডাবল, তা নাইলে আই উইল থ্রো ইউর ব্যাগেজ, এটা বলে দিছে। সো এখন ওরা তো মানে খুবই ঘাবড়ে গেছে। স্বাভাবিক, নতুন একটা দেশে এসে মানুষ যখন মানে কাউকেই চিনে না, আশেপাশে পরিচিত, সো এরকম একটা সিচুয়েশনে যখন পড়ে তখন তো বুঝো মানে এমনিতেই তো মাথার মধ্যে কত টেনশন। তার মধ্যে আবার শাওনের কিন্তু থাকার জায়গা তখনও পুরোপুরি ফিক্স হয় নাই যে ও ওরহুসে এসে কোথায় থাকবে। হ্যাঁ, কারণ ওকে একটা ভাই আগে থেকে বলে রাখছিল যে তার বাসায় সে উঠতে পারবে, সে হচ্ছে কিছুদিন পরে আসবে, কিন্তু লাস্ট মোমেন্টে সে নিষেধ করে দিছে যে এটা রিস্কি হয়ে যায়, আমার বাসায় আরেকজন উঠলে, আমি যেহেতু এখনো আসি নাই। সো এই জন্য ও আরেকজনের সাথে কথা বলছিল, সবই ঠিকঠাক ছিল, উঠবে, কিন্তু কনফার্ম ছিল না কোনো কিছু। যে এমন হয়েছে না, অনেকই তো এরকম হয়েছে যে আসছে, তারপরে হচ্ছে বাসা ঠিক নাই, যাদের আশা এসে নেওয়ার কথা ছিল তারা রেসপন্স করে না। তো আমি তো টেনশনে খুবই খারাপ অবস্থা ছিল আমার, যে ওকে মানে ঠিকঠাক মতো কোনো বাসায় উঠতে পারবে কিনা, যেই বাসায় কথা হয়েছে সেই বাসায়। তো পরবর্তীতে ও হচ্ছে ওরা যাই হোক এক্সট্রা টিকিট কিনছে, এবং এক একটা টিকিটের অনেক প্রাইস পড়ছে, ওইটা আমি আর মেনশন না করলাম। দেন যখন ওরহুসে নামছে, নামার পরে বাসে করে ইয়েতে যাবে ওদের বাসায়, যেহেতু না মাত্রই আসছে, ওর কাছে কোনো মানে টাকা নাই, ডিকেকে আর কি এখানকার যে ক্রোনা, সেই ক্রোনা নাই। আর এখানে ক্যাশ খুব কম চলে, সবই হচ্ছে মোবাইল পেতে চলে। উবার করে যদি যাইতেও হয়, মানে বাংলাদেশে যেরকম উবার, এখানে ট্যাক্সি করে যদি যাইতেও হয়, ও যেখানে যাবে ওখানে অনেক বিল চলে আসে। সো এই জন্য ও করছে কি, ও হচ্ছে বাসে উঠছে। বাসে উঠে যেখানে যাবে ওখানে বাসে করে গেছে, এই 3টা ব্যাগ নিয়ে, সাথে কাঁধের ব্যাগ, অনেক কিছু। বুঝো মানে লিটারেলি লাস্ট 48 ঘন্টা ধরে ওর সাথে এটাই চলতেছে। হ্যাঁ, মানে নতুন 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 সব কিছু। তো পরে যখন বাসে করে আসছে, এসে মানে গেছে, গিয়ে হচ্ছে যেই ভাইয়ের বাসায় উঠার কথা ছিল, লাকিলি হচ্ছে উনি যাই হোক ওর বাসায় উঠবে। তো গেছে, গিয়ে ও বাস স্টপেজে নামছে। এখানে আরেকটা খুবই ব্যাড বাস খাইছে। নামার পরে এদের বাসগুলো থাকে অনেক বড়, তো বাস যখন টার্ন করছে, ও কিন্তু স্টপেজে ওর ব্যাগগুলা সব নেমেই স্টপেজে ব্যাগগুলা রাখছে। হ্যাঁ, তো বাস যখন এভাবে টার্ন করছে না, ব্যাগ একদম সব ছিটকাই গিয়ে পড়ছে অন্যদিকে। তো এইটা হচ্ছে মানে যখন ব্যাগ ছিটকে, একেই তো একটা মাথার মধ্যে যে আমরা মানে এত বাজে একটা সিচুয়েশন দিয়ে আসলাম কোপেনহেগেন থেকে ওরহুস, এখন এখানে আসার পরে এইভাবে বাস থেকে, মানে জিনিসটা অনেক রুড না? যদিও এটা ওরা ইচ্ছা করে নাই, ওদের বাসগুলা লম্বা, এবং ও হয়তো প্রথম দিন এসে বুঝে নাই, এমনভাবে হয়তো রাখছে। যাই হোক, তো বাসে ব্যাগ একদম সব পড়ছে, ছিটকাই গিয়ে অনেক দূরে। পড়ার পরে ও হচ্ছে যে তুলে নিয়ে আসছে, কি করার, একাই তো, এখানে আবার মানুষ খুব কম। পাশে একটা বুড়া মহিলা ছিল, সে জাস্ট ওকে জিজ্ঞেস করছে যে আর ইউ ওকে। পরে বললো যে হ্যাঁ। তো পরে দেখে ওর যেই কেবিন ব্যাগের একদম হ্যান্ডেল পুরো বেঁকে গেছে, ওটা পরে ঠিক করছে। আচ্ছা যাই হোক, এখানে গেল ওর হচ্ছে ওরহুসে আসা। তো পরে হচ্ছে ওই ভাইয়ের বাসায় উঠছে শেয়ারে, উনিও হচ্ছে এইবারই আসছে। তো উনি হচ্ছে সিঙ্গেল বাসা নিয়ে থাকে আর কি। তো পরে তার সাথে সে শেয়ারে উঠছে 2 মাসের জন্য। 2 মাসের জন্য কেন উঠছে? কারণ আমাদের যেই বাসা পাইছি আমরা, মানে এখানে আবার মেম্বার হিসাবে বাসা দেয়। আর বাসার জন্য অ্যাপ্লাই করতে হয় অনেক আগে, যখন কিনা অ্যাপ্লিকেশন করে ফেলছো যে অফার লেটারের জন্য, তখনই এখানে বাসার জন্য, হাউজিংয়ের জন্য
অ্যাকাউন্ট খুলতে হয়। হ্যাঁ, স্টুডেন্ট হাউজিং হলে স্টুডেন্ট হাউজিং, অন্য কোথাও হলে অন্য কোথাও, স্টুডেন্ট হাউজিং স্পেশালি। তো আমরা হচ্ছে স্টুডেন্ট হাউজিংয়ে মোটামুটি একটু দেরিতেই খুলছিলাম, যখন কিনা ওর টিউশন ফি মানে ওর কিনা যখন অফার লেটার আসছে তখন আমরা হচ্ছে খুলছি আর কি। তো যার কারণে আমরা এর আগে অনেকগুলো বাসার অফার পাইছিলাম সেপ্টেম্বর থেকে, কিন্তু আমরা ভাবছি যে আরও ভালো হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে একটা বাসা পাইছিলাম। তো শাওন তো সেপ্টেম্বরের 5 তারিখে আসবে, তো আমরা চিন্তা করতেছি যে 5 তারিখে আসবে আর 15 তারিখ থেকে বাসা, 10 দিন কই থাকবে। সো এইটা চিন্তা করে বাসা নেই, ওটা ক্যান্সেল করে দিছি। পরে যখন নেক্সট অফার আসছে আমাদের বাসার, ওটা আমরা পাইছি অক্টোবর থেকে। ওইটা ভেবে পরে ভাবলাম যে না, আশেপাশের অনেকের এরকম হয়েছে যে লেটে পাইছে, পরে থার্ড অফার বা ফোর্থ অফারে গিয়ে হচ্ছে সেপ্টেম্বর থেকেই পাইছে। তো এই কারণে আমরা ওই থার্ডটাও রিজেক্ট করে দিছি। আর এখানে আবার 5টা অফার দেয়, 5টার বেশি ওরা অফার করবে না, 5টার পরে তোমার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে, তখন আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। সো যখন 4 নাম্বার অফার আসছে, 4 নাম্বার অফার একেবারে নভেম্বরের 1 তারিখ থেকে আসছে, মানে এখন আমরা যেই বাসায় আসছি এই বাসার অফার আসছে। তো পরে আমি বললাম যে যেটা মন চাই সেটা হয়ে যাক, এবার আর বাসার ক্যান্সেল করা যাবে না, কারণ এরপরটা আসবে একবার ডিসেম্বর নাহলে জানুয়ারি থেকে। তো পরে ওইটা আর ক্যান্সেল করে নাই, এই কারণে হচ্ছে সে ওই শেয়ারে ছিল 2 মাস। যেহেতু আমিও আস্তে আস্তে মোটামুটি, আমি তখনও ভিসা পাই নাই, ও আগেই ভিসা পেয়ে গেছিল, কিন্তু আমরা জমা দিছি ভিসার জন্য একই দিনে। তো এই যে ও এসে পৌঁছাইলো বাসায়, তো বাসায় আসার পরে তখন আস্তে আস্তে রাত হয়ে গেছে ওই দিন একদম। তো এসেই হচ্ছে ওর ম্যাট্রেস ট্যাট্রেস কিছু ছিল না, বালিশ ছিল না, ও ফ্লোরের মধ্যে জাস্ট বিছানার চাদরটা বিছাইছে এবং আসার সময় যে নেক পিলো নিয়ে আসছিল ওই নেক পিলোর মধ্যে আর কি ঘুমাইছে ওই দিন। তো তারপরের দিন যখন উঠছে, এদিকে ওরও পরিচিত কেউ নাই, একদমই আমাদের পরিচিত তেমন কেউ ছিল না, খালি একটা ভাই ছিল যিনি হচ্ছে আমাদেরকে মানে আসার আগে থেকেই অনেক ইনফরমেশন দিয়ে হেল্প করছে। হ্যাঁ, তো উনিও হচ্ছে এখানে কাজ করে আর এখানকার মানুষের লাইফ অনেক ব্যস্ত, তো উনিও হচ্ছে তখন সাথে সাথে এসে হচ্ছে ওকে কোনো করতে পারে নাই। সো যাই হোক, ওটা স্বাভাবিক, মানে উনিও হচ্ছে স্টুডেন্ট। হ্যাঁ, তো এটা স্বাভাবিক। তো পরে ও হচ্ছে যেই ভাইয়ের বাসায় উঠছে সেই ভাইও হচ্ছে সকাল সকাল কাজে চলে যায়। উনি আসছিল শাওন আসার 15-16 দিন আগে, আর উনার মনে হয় পরিচিত ভাই ব্রাদার ছিল, তো উনিও হচ্ছে ভালো একটা মোটামুটি জব পেয়ে গেছে আসার পরপরই। হ্যাঁ, তো এই কারণে শাওনও বাসায় সারাদিন একা থাকে আর কোনো কিছু করার নাই। সো ওরা কি করে, ওরা যেই কয়জন মিলে যে প্রথম দিন আসছিল আর কি, এয়ারপোর্টে দেখা হয়েছিল, ওরা হচ্ছে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করে, টুকটাক দেখে যে হচ্ছে মানে সবকিছু চেনার চেষ্টা করে। তো মেনলি কি হয়, সবাই তো নতুন তাই না, ওরা সব মানে এক্সপিরিয়েন্স করে করে শিখছে যে বাসে কিভাবে, এখানে বাসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হইলে গুগল ম্যাপে মানে ওদের শিডিউল দেখায় যে কোন বাস কোথায় যাবে, কোন স্টপ, তুমি কোথায় যাবা ওইটার দিবা, লোকেশন দিবা, তখন তোমার এখানে আসবে যে কোন কোন বাস ওই লোকেশনে যাবে এবং কয়টার সময় বাস হচ্ছে আসবে বাস স্টপেজে। তো সেইভাবে হচ্ছে যাইতে হয়। এরকম অনেকবার হয়েছে যে ও এক বাস স্টপেজে নামবে কিন্তু ভুল করে এর পরের বাসে নেমে এর পরের স্টপেজে নেমে গেছে, আমার ঠান্ডা লাগছে। অথবা এরকম হয়েছে যে যেই স্টপেজে নামবে তার আগের স্টপেজে নেমে গেছে। সো পরে অনেকখানি হাঁটা লাগছে। আর প্রথমে ওরা যেই বাসে উঠছিল ওখান থেকে বাস স্টপেজ প্রায় 1 কিলোমিটার দূরে, আরেকটা জঙ্গল পার হয়ে যাইতে হইতো। বেচারা প্রত্যেকবার যখন এই জঙ্গল পার হইতো আমাকে হচ্ছে ভিডিও কল দিত যে আমার ভয় লাগতেছে। এরকম না, মানে এখানে মানুষের ভয় না মানে খুবই সিলি শুনতে, কিন্তু ভূতের ভয় লাগতো ওর। হ্যাঁ, তো মানে এটা মজা করার কিছু নাই, কিন্তু এটা আসলে স্বাভাবিক, যেহেতু একটা নতুন দেশে আসছে আর এখানে কিছুই চাই না। আর জঙ্গলও এরকম, মানে মুভিগুলোর মধ্যে যেরকম জঙ্গল দেখায় না, একদম ওরকম জঙ্গল, সিরিয়াসলি। তো পরে হচ্ছে এভাবে ওর প্রথম 1 মাস কাটলো। 1 মাসে কোনো জব টব কিছুই পায় নাই, খুবই অলস সময়, প্লাস হচ্ছে খুবই টাফ। ও ইউনিভার্সিটি যাইতো, ওখানেও কিভাবে যাবে না যাবে নিজে নিজেই সব ফিগার আউট করছে। তো প্রথম 1 মাস আসলে তেমন একটা ছিল না। মেইন প্রবলেমটা ছিল হচ্ছে যে মানে কোনো মানুষ নাই, একা কোনো কিছু বুঝে না, এক জায়গায় যাইতে হলে আরেক জায়গায় চলে যায়। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে ও তো ওইভাবে ওর সবসময় রান্না করে অভ্যস্ত না, তো এখানে যখন রান্না করে খাইতে হচ্ছে দেখা যায় দিনে 1 বেলা খায়, তারপরে দিনে হয়তো সর্বোচ্চ হলে 2 বেলা খায় এরকম। তো প্রথম 2 মাস ওর খুবই এরকম স্ট্রাগল করে কাটছে। হ্যাঁ, দেন যখন আমি আসছি, এবার আসি আমার এক্সপিরিয়েন্সে। ওর তো গেল 2 মাস এইভাবেই কোনো মতে, মানে এদিকেও না ওদিকেও না করতে করতে ওর 2 মাস কাটলো। তো পরে আমি যখন আসছি, স্বাভাবিক যেহেতু ওর সময় কেউ ছিল না ওকে কোনো কিছু দেখানোর জন্য যে কোথায় কিভাবে যাইতে হবে, কোথায় কোন জিনিসটা, কোন বাজারে কোন জিনিসটা ভালো, কোথায় কম দামে এটা পাওয়া যাবে সেটা পাওয়া যাবে। তো
ওর তো হচ্ছে স্বাভাবিক, কিন্তু আমি যখন আসছি আমি অলরেডি ও হচ্ছে মোটামুটি ফিগার আউট করে ফেলছে যে কোথায় কি বেটার, প্লাস বাসা নিছে, বাসা পাইছে, বাসার আগে থেকেই মানে মোটামুটি সব কিছু গুছায় রাখছে আমি আসার আগেই। তারপর ও হচ্ছে আমাকে কোপেনহেগেন থেকে রিসিভ করে নিয়ে আসছে ওর হুসে। আমি তো 48 ঘন্টার মানে একটা বড় জার্নি করছি মোটামুটি, এসে পৌঁছাইছি রাতের বেলা। এসেই আমি একদম মানে শুয়ে পড়ছি মানে পুরা। তো আমি যে এই যে এসেই আমি হচ্ছে বালিশ পাইছি, তারপর হচ্ছে ম্যাট্রেস পাইছি, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। তারপরে হচ্ছে যে সবকিছু মানে মোটামুটি গুছানো ছিল, ও আগে থেকে রান্না করে থুয়ে গেছে, এসেই আমি খাইতে পারছি। এই জিনিসগুলো কিন্তু ও পায়নি, ও যখন প্রথম আসছে ও পায়নি। সো আমি যখন আসছি আমার এক্সপিরিয়েন্সটা ছিল একদমই ডিফারেন্ট। আমি সব কিছুই মোটামুটি হাতের নাগালে পাইছি। তো আমার জন্য আর কি স্ট্রাগল করে নিজে নিজে সব কিছু খুঁজে খুঁজে করতে হয় নাই। ও আমাকে দেখাইছে যে কিভাবে এখান থেকে ওখানে যাইতে হয়, কিভাবে বাস ইউজ করতে হয়, কিভাবে ম্যাপ ইউজ করতে হয়, কিভাবে হচ্ছে কি করতে হয়, সব কিছু দেখাইছে। কিভাবে বাজারে গেলে কেমনে হচ্ছে টাকা পেমেন্ট করতে হয়, তারপরে সব কিছু এভরিথিং। সো এই কারণে আমার জার্নিটা একটু স্মুথ হয়েছে, কিন্তু তারপরেও এত স্মুথ না। আমিও হচ্ছে করছি কি বলে, ধরো যে আমারও যেহেতু আমি আসছি, আর আমাদের একটা বড় হেডেক হচ্ছে যে আমরা পুরোপুরি সেলফ ফান্ডে আসছি, আমাদেরকে নিজেদের টিউশন ফি নিজেরাই ম্যানেজ করতে হবে। যদিও প্রথম 2 সেমিস্টারের টিউশন ফি কিন্তু বাংলাদেশ থেকেই দিচ্ছি। এই যে জানুয়ারি মাসে আরেকটা টিউশন ফি দিতে হবে, এটা কিন্তু আমরা বাংলাদেশ থেকেই আনবো। হ্যাঁ, সো প্রথম 2 মাস এটা কোনোভাবেই নিজে নিজে দেওয়া পসিবল না। এখন পর্যন্ত আমি যাদেরকে চিনি বা ওর ফ্রেন্ড কেউই নিজে নিজে দিতে পারবে না, সবাই বাংলাদেশ থেকেই নিয়ে আসবে। যারা কিনা আমাকে জিজ্ঞেস করো যে টিউশন ফি ম্যানেজ করা সম্ভব কিনা, এইটুকুর মাধ্যমে আমি এটাও জানাই দিলাম যে প্রথম 2 মাসেরটা অন্তত তোমাকে বাংলাদেশ থেকেই ম্যানেজ করতে হবে। পরের 2টা হয়তো তুমি যদি ভালো কাজ পাও তাহলে তুমি ম্যানেজ করতে পারো, আর তা নাহলে নাও ম্যানেজ করতে পারো। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে তুমি কি ভালো জব পাইলে কিনা, জবের স্যালারি কেমন বা কি আসলে বিষয়, এটার উপরে। তোমরা সবাই আমার ভিডিও দেখো, এই কারণে হয়তো মনে করো যে অনেক স্মুথ, বা আমাকে দেখে ইন্সপায়ার হও যে বিদেশে আসতে চাও বা ডেনমার্ক আসতে চাও, যেখানেই হোক যাইতে চাও। কিন্তু অবশ্যই যাও, আমি বলবো যে মানে বাইরে পড়াশোনা করা, তারপরে হয় দেশে যাও বা এখানেই সেটেল হও, যেটাই করো না কেন এটা খুবই ভালো একটা ডিসিশন। যেটাই নাও না কেন জীবনে সবই ভালো ডিসিশনই। কিন্তু মানে অন্য কাউকে দেখে, তার লাইফ দেখে এটা মনে করো না যে সবকিছু অনেক স্মুথ। আসলে স্মুথ না, সবকিছুই অনেক কঠিন, অনেক মানে অনেক কঠিন। হ্যাঁ, আমাদের মানে কি বলবো, আমরা হয়তো বা লাকি ছিলাম যে আমরা ভালো একটা বাসা পাইছি, প্লাস হচ্ছে আমি 1 মাসের মধ্যে একটা জব পাইছি, কিন্তু সবকিছু কিন্তু এত ইজি না, অনেক হার্ড। আমি যখন বাংলাদেশে ছিলাম আমি মানে দিনের অনেকটা সময় আমার ফ্রেন্ডদের সাথে কেটে যাইতো। তারপরে তোমরা তো জানোই, মানে তোমরা তো আমার অনেক আগে থেকে ভিডিও দেখো, তো আমার অনেকটা সময় হচ্ছে ফ্রেন্ডদের সাথে কেটে যাইতো। মানে আমাকে তেমন কোনো স্ট্রাগল করতে হতো না, টিউশন করাইতাম। লাস্টের দিকে এসে আমি টিউশনও করাই নাই সেইভাবে, মানে খুবই রিল্যাক্সড একটা লাইফ ছিল ওখানে। আর এখানে সবচেয়ে কঠিন যে জিনিস সেটা হচ্ছে তোমার কোনো ফ্রেন্ড নাই, তোমার ফ্যামিলি নাই, তুমি একদমই একা। তুমি যেটাই করবা না কেন তুমি একা করতে হবে। তুমি ভালো আছো তাও তুমি একা, তুমি খারাপ আছো তাও তুমি একা, একা একা একা। এটাই হচ্ছে এখানকার সবচেয়ে বড় যে কষ্টটা আর কি। যদি বলো যে আপু তুমি কি মিস করো সবচেয়ে বেশি, ফ্যামিলি নাকি কি, আমি বলবো যে আমি হচ্ছে আমার ফ্রেন্ডদেরকে অনেক বেশি মিস করি। তার কারণ আমি যখন ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, বা আমি ইন্টার থেকে আমি হচ্ছে এই ঢাকায় পড়াশোনা করি আদমজিতে, তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। তো দেখা যায় বাসায় আমার যাওয়া হয়তো মাসে একবার বা 2 মাসে একবার, 3 মাসে একবার এরকম। তো ওইটাতে আমি অভ্যস্ত আছি, আব্বু আম্মুকে পরে দেখা, বা ফ্যামিলির সাথে আমার 2 মাসে 1 মাসে দেখা হয়তো। 24 ঘন্টার মধ্যে আমি 12-13 ঘন্টাই ফ্রেন্ডদের সাথে থাকতাম, ঠিক আছে। সো আমি সবচেয়ে বেশি মিস করি আমার ফ্রেন্ডদেরকে। মানে আমি কি বলবো, আমি হচ্ছে গতকালকে ওদেরকে আমি একটা জায়গায় যাচ্ছিলাম, একটা সুপার শপে আর কি, কিছু কেনাকাটা করতে বাসার। তো আমি হচ্ছে ওদেরকে মেসেজ দিছি যে আমি অনেক মিস করি তোদেরকে। আমি যখন রাস্তা দিয়ে যাই আমি দেখি যে ছোট ছোট পোলাপান বা ইউনিভার্সিটি গোয়িং ছেলে মেয়ে, ওরা ফ্রেন্ডদের সাথে মজা করে, বাসের মধ্যে হচ্ছে তারা তাদের ফ্রেন্ডদের সাথে আড্ডা দেয়, হাসাহাসি করে। তো আমার তখন অনেক মনে পড়ে ওগুলা, যে আমরাও আসলে এরকমই করতাম। আমার এগুলো মনে হয়ে এখন অনেক খারাপ লাগতেছে। তো দেশের বাইরে আসবা ঠিক আছে, সব কিছুই করবা, কিন্তু এই যে একটা লাইফ ছেড়ে আসবা, এই লাইফটা কিন্তু আর কখনোই তোমরা ব্যাক পাবা না। সব কিছু অনেক একা,
অনেক সুন্দর, ঠিক আছে, আশেপাশে অনেক সুন্দর, আশেপাশে মানুষ কম, তুমি যেখানেই যাও না কেন কেউ তোমাকে জাজ করবে না, সবকিছুই অনেক ভালো। মানে মানুষও ভাবতেছে যে তুমি অনেক ভালো লাইফ লিড করতেছো, কিন্তু এই যে তুমি যে সবাইকে ছাড়া থাকতেছো, তোমার মানে আমি আমার কথাই বলি, আমার অনেক খারাপ লাগে। হল থেকে নিচে নামলেই দেখা যায় জেরিনকে ফোন দিতাম যে নিচে খাইতে নামছি, খাইতে নাম। তারপরে টিউশন থেকে আসার সময় মেসেজ দিতাম যে চলে আসছি প্রায়, ও মেসেজ দিত যে আমি চলে আসছি। রাতের বেলা কোথাও গেলে একসাথে, বা যখন হচ্ছে সবাই ফ্রি কার জন্য আড্ডা দিতাম, অনেক কিছু, মানে অনেক কিছু। তোমরা তো যারা আমার ভিডিও আগে থেকে দেখছো তারা জানোই, মানে এগুলো আর বলার কিছু নাই। কিন্তু এখানে আসলে আমি যে বাইরে যাব, আমাকে সবসময় একাই যাইতে হবে। আমি কোনো কিছু যদি খাইতেও যাই, আমি আসলে কখনো বাইরে সেরকম এখানে আসার পরে খাইতে যাই নাই, বা কোথাও ঘুরতেও যাই নাই সেভাবে। এই কারণেই মানে আমি তেমন একটা ভিডিও দেই না। আর আমি শাওনের সাথেও বাংলাদেশে থাকতে এত টাইম স্পেন্ড করতাম না, মানে ওর সাথে আমি আগে থেকেই আমার পরিচয়, কথা বলতাম আমরা, কিন্তু মানে যেহেতু ও এক ইউনিভার্সিটিতে, আমি আরেক ইউনিভার্সিটিতে, ও এক জায়গায় এক কলেজে, আমি আরেক কলেজে, আমাদের এত বেশি দেখা হইতো না, বা এত বেশি ঈদ হইতো না। তো দেখা যেত যে আমি সবসময় আমার ফ্রেন্ডদের সাথে বেশি থাকতাম। সো এই কারণে আমি ওদেরকে অনেক মিস করি। এটাই আমার কাছে সব থেকে বেশি হার্ড লাগে এখানে আসার পরে। যাই হোক, আই নো যেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে, সো প্যারা নাই। তোমরাও যারা হচ্ছে যে বিদেশে পড়াশোনা করতে চাও বা দেশের বাইরে যাইতে চাও, অবশ্যই যাও। কিন্তু হচ্ছে যে সবকিছু এত ইজি মনে করো না, এত ইজি না, অনেক কঠিন, অনেক কঠিন। আর অনেক বেছে বেছে চলতে হয়। বাংলাদেশে তো এত বাইছা বাইছা চলতাম না, এত হিসাবও করতাম না। এখানে দেখা যায় একটা কিছু কেনার আগে 100 বার ভাবতে হয়, এটাকে কিনবো নাকি কিনবো না। তারপরে হচ্ছে মানে একটা কিছু করার আগে চিন্তা করতে হয় করবো নাকি করবো না। এটাই আর কি। এই তো, এটাই আমার এক্সপিরিয়েন্স গত 1 মাসের। আশা করি তোমরা বুঝতে পারছো, আর দোয়া করো আমার জন্য। চলো ভিডিও কন্টিনিউ করি। আমি তো গরুর মাংস রান্না করবো, আমি এখনো পর্যন্ত খাইনি, আমার অনেক ক্ষুধা লাগছে। কেমন হয়েছে? এক নলাও মুখে দিছেন আপনি? কেমন হয়েছে? বাংলাদেশে হচ্ছে ছোট আলু দিয়ে মুরগির মাংস রান্না করে না, গরুর মাংস মনে হয় করে, এটা হচ্ছে ওই ছোট আলুর মতো, কিন্তু এটা টেস্ট অনেক মজা লাগে আমার কাছে। এগুলা সব পা দিয়ে কেন আলাদা করতেছেন শাওন? হাতে ধরে, মানে কি রে ভাই, এর কি পড়ছে যে আপনি পা দিয়ে করতেছেন? আমার সাদা জিন্সটাও সাদার মধ্যে দেন। হ্যাঁ, কোনো কালার বেরোয় না। এগুলো সব হচ্ছে এখন ধুইতে হবে ওয়াশিং মেশিনে। আমরা ভুলেও গেছি যে কোন টাইমে ওয়াশিং মেশিনের শিডিউল নিছিলাম। এই 16টা 17টা 18টা এগুলো চিন্তা করলে মনে থাকে না, আসলে 5টা 6টা হিসাবে নেওয়া লাগতো। আল্লাহই জানে আমাদের কি শিডিউল আছে নাকি নাই, মানে শিডিউল তো দেওয়া আছে কিন্তু ঠিক টাইমে যাচ্ছি কি না আল্লাহ জানে। ভাই আপনি ঠান্ডার মধ্যে শর্টস পরে কেন বেরোচ্ছেন? শীত লাগতেছে না? ওরে বাপরে বাপ, ওয়াটার প্রুফ, আরে ঠান্ডা প্রুফ, উইন্টার প্রুফ। তেল দিয়ে দিই সাথে, আবার ড্রায়ারেও মনে হয় কারো, হ্যাঁ ড্রায়ারে আছে মনে হচ্ছে। লাগিয়ে আপনার প্যান্ট দিই ভিতরে দেখে না পকেটে কিছু আছে কিনা। বাপরে, পকেটে কি থাকবে? টাকা পয়সা তো এখানে ইউজ হয় না। টিস্যু রাখতে পারে। আচ্ছা হয়েছে নাকি? হ্যাঁ হওয়ার তো কথা হয়ে গেছে তো 90 মিনিট। আচ্ছা হোয়াট এভার, মানে এর আগে আমরা একবার খালি ওয়াশিং মেশিন ইউজ করছি, আর আজকে আরেকদিন। কারণ ভাই আমরা তো এত আমরা কাপড় হচ্ছে ডেইলি এক এক দিন এক এক কাপড় পরি, আর আমরা ভালোই কাপড়ের স্টক নিয়ে আসছি। সো এটাতে এত হওয়ার কিছু নাই। তো ঠিকই তো, আমি যেই কাপড় আনছি ভাই, আমি 20 কেজি বেশি আনছি। চাবি কই? আপনার হাতে তো ছিল লাস্ট। হ্যাঁ আমার হাতে তো আছে। তুমি জিজ্ঞেস করো, আমি কি জানি। এখন বিছানার চাদর বিছাইতে হবে। এই বেডটা আমরা অনেক কষ্টে ম্যানেজ করছি অ্যাট লাস্ট। আর এটা কিভাবে কি করছি আমরা হচ্ছে বলবো যেদিন আমি আমাদের হাউস ট্যুর ভিডিও দিব, এবং সেটা খুব শীঘ্রই দিব। আমি পিয়ালের সাথে কথা বলতেছিলাম বুঝছেন, হাসতে হাসতে পেটের নাড়ি বুড়ি বাইরে যেতে, ওই যে বলতেছি নিচটা বেজে গেছে, যাইতে হবে এখন নিতে। চল
প্লিজ, আমি একা একা বুঝবো না, পরে ভাঙ্গা ভাঙ্গা ব্যাক করা লাগবে। তারপরে ড্রায়ারে দিয়ে বাকিগুলোও দিতে হবে। শাওন, পরে আপনি চলে যাবেন একটু পরে, আমার পরে একা একা ওই ইয়ার মধ্যে যায়, ভয় লাগে মাটির নিচে। পরে পাশের বাসার ওই ড্যানিশ ছেলেকে নিয়ে যাবো। তাকে কি রে ভাই, ভয় দেখাইতেছেন নাকি? আমি ছোট মানুষ দেখে। ভিডিওটার মধ্যে আমাকে মোটা লাগতেছিল। আমি কি মোটা হয়েছি শাওন? কি মোটা হয়েছি? ওজন মাপতে চেক করতে হবে। বলেন না ওজন কেন, আমার খালি গাল ফুলে, খালি একটু খাওয়া দাওয়া করলে, একটু রেস্ট করলে। আর ইদানিং তো কিছুই করতেছি না। না, মোটা হয়নি। বলেন একটু, মোটা হয়েছি অল্প? মিথ্যা বলেন কেন রে ভাই? না একটু দেখাই যাচ্ছে ভিজিবল। তোমার কাছে আমার চোখে ভিজিবল হয় না এখনো। আসেন, আপনি যান। এত মানে বাসা থেকে এই পর্যন্ত চলে আসছি, চাবি আনে না। এখন এই দরজাটা কেমনে খুলবো চাবি ছাড়া? আপনি যান প্লিজ। শীতে কাপড় নিয়ে আসতে হতো। আমি ছোট মানুষ, প্লিজ আপনি। এই জন্য তো আজ কম খরচ ছোট মানুষ, আজ সে মোটে তুলতো। সবসময় সবাই ছোট মানুষের ফায়দা ওঠায়, ছোট মানুষকে দিয়ে সব কাজ করেন। আপনিও সেম। নিয়ে আসছি। আপনাকে কে বলছিল এই শীতের মধ্যে স্টাইল করে হাফ প্যান্ট পরে বেরিয়ে? তারা হয়েছে না? একটুখানি ময়লা এখনো আছে, কি করবো? আবার দিব ওগুলোর সাথে? ক্লিন হবে না কেন? ক্লিন তো হওয়ার কথা। এর আরো বেশি ময়লা ছিল। পার্মানেন্ট স্টেন বলতে কিছু না, হাতে এক ডলা দিব, দেখবেন ঠিক হয়ে যাবে। এই যে আপনার এটা তো হালকা আছে। জিন্স লাল হয়ে গেছে। আপনি না বললেন এর থেকে ময়লা উঠবে না? ময়লা উঠছে বাট এইটা আমার ভালো, মানে এটা আমার ভালো সোয়েটার, বাইরে পরার সোয়েটার এটা ভাই। তো কি নতুন কালার কম্বিনেশন হয়ে গেছে। কিসের নতুন, কি বলেন? এখন কি আবার বিছানার চাদরও লাল হয়ে গেল নাকি? আল্লাহ জানে। এটা এরকম ছিল? হ্যাঁ এরকম ছিল। মনটা খুবই খারাপ হয়ে গেল। আমার সুন্দর সোয়েটারটা একদম কি বলবো, নষ্ট হয়ে গেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। যারা যারা আমার ভিডিও পছন্দ করে তারা অবশ্যই আমাকে ছাইরে, ওমা লাগাই দিচ্ছে, আমি ভিতরে, সে চলে যাচ্ছে এটা অফ করে। ভিডিও করো। আর চ্যানেলে, আমার ফেসবুক পেজে ফলো দিও। কোথায় গেলেন আপনি? ফেসবুক পেজে ফলো করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এই পর্যন্তই। মন খারাপ নিয়ে ভিডিওটা শেষ করতেছি, ঠিক আছে? আমি আবার ওইটা হাতে ধুবো, আমার এই সোয়েটার, ওটা আমার ঠিক করতেই হবে। আমার নতুন সোয়েটার, অবশ্যই সব সোয়েটারই নতুন, মাত্র আসছি। আল্লাহ হাফিজ, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।